আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে চীন। গ্রেট হলের বৈঠকে তারেক রহমানকে শি জিনপিং এর আশ্বাস। মিয়ানমারকে যুক্ত করে ইকোনমিক করিডোরের প্রস্তাব। সাবেক আইজিপি বেনজিরের ফেরতের বিষয়ে কিছু জানায়নি দুবাই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুশিং ঠেকাতে সতর্ক বিজিবি। গুম খুনের বিচার নিশ্চিতে প্রতিশ্রুতি মির্জা ফখরুলের। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ বিরোধী দলীয় নেতার। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে উদাসীন বলে ক্ষোভ প্রকাশ। প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি। পবিত্র আশুরায় রাজধানী সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল। কারবালার হৃদয় বিদারক ঘটনা স্মরণে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশের উন্নয়নে চীন সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শীর্ষ বৈঠকে তিনি বলেন, দুই দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে একযোগে কাজ করবে ঢাকা বেসিং। রোহিঙ্গা সমস্যার সমাধান ও বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এদিকে 4 দিনের সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চীনের বেইজিং থেকে মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চীন সফরের শেষ দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে চীনের ঐতিহাসিক গ্রেট হল অব পিপলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপরেই শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় 40 মিনিটের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় স্থান পায়। পরে বৈঠকের বিষয়বস্তু সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ও হুমায়ুন কবির। মাহাদি আমিন জানান, এ বৈঠকের পর দুদেশের ঐতিহাসিক দীর্ঘমেয়াদী সম্পর্ক আরো গভীর হয়েছে। বাংলাদেশের ওয়ান চায়না পলিসি সুসংহত থাকবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাপরিকল্পনা যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় এবং বাংলাদেশ থেকেও আমরা স্বাভাবিকভাবে যদি সেখানে আমাদের কস্টিং এর অ্যাডভান্টেজ থাকে, যদি আমরা টেকনিক্যাল সাপোর্টটা প্রপারলি পাই এবং যেহেতু আমাদের এখানে স্বাভাবিকভাবে বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য প্রণীত উদ্যোগগুলোর সাথে চীনের দীর্ঘদিনের যে এক্সপার্টিস রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে সেটা অ্যালাইন করছে। এক্ষেত্রে আমরা সামনের দিনগুলোতে খুব ডিপ রুটেড কোলাবোরেশন প্রত্যাশা করছি। The Honorable President of China also emphasized this visit by our Honorable Prime Minister Tareq Rahman will foster the development between the two countries and also fasten the development. সংবাদ সম্মেলনে জানানো হয়, চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে চীনের প্রেসিডেন্ট। কানেক্টিভিটি নিয়ে ডিটেইলে কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়। যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে চীন। রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। চীন ভূমিকা রাখবে এবং একটা যেখানে আমাদের কোঅপারেশন দরকার চীনের, they are ready to cooperate. মাহাদি আমিন জানান, চীন বাংলাদেশ দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে নতুন পথ নকশা তৈরি হয়েছে। এতে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে। দীর্ঘমেয়াদী সম্পর্কের কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত হয়েছে এ সফরে। ব্রিক্সের সদস্যপদ পেতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। সফরে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 16 দফা যৌথ ইশতেহার ঘোষণা করবে দুদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশের মানুষ কি পেয়েছে তা ভবিষ্যতেই বলে দেবে। তবে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় চীন সরকারের ঐকমত্য, সর্বাধিক সংখ্যক সমঝোতা স্মারক সই আর চীন সরকারের দেয়া রাজকীয় সংবর্ধনার কারণে বলাই যায় এ সফর সফল হয়েছে। শুধু
কূটনৈতিক সফলতা নয়, ভূ রাজনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীনের বেইজিং থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। এর আগে ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত এবং বিয়োগলে করুণ সুর বাজানো হয়। প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন সহ অন্যান্যরা। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী তৌহিদুর রহমান তুহি, যুক্ত হচ্ছে তার সাথে। তুহি, প্রধানমন্ত্রী তারেক রহমান কখন ঢাকায় অবতরণ করবেন এই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? জি শারমিন, আপনি যেমনটি বলছিলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভিআইপি গেট দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী ফিরবেন। প্রথম রাষ্ট্রীয় সফর শেষে তিনি চীন থেকে ফিরছেন। এই মুহূর্তে তিনি পথেই রয়েছেন। এর আগে বিকেলে স্থানীয় সময় 5টার কিছুক্ষণ পরে বেইজিংয়ের ডেক্সিন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত তাকে সহ তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এই সফরে কিন্তু চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে 17টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এগুলোর মধ্যে বিটার সঙ্গে 3টি, আন্তঃমন্ত্রণালয় 13টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং চীনের ক্ষমতাসীন দলের সঙ্গে একটি সমঝোতা চুক্তি রয়েছে। এই চুক্তিগুলোর শেষেই কিন্তু তারা একটি বৈঠকে মিলিত হয় এবং সবশেষ বিকালে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে তাতে রাত 8টার কিছুক্ষণ পরে কিন্তু তিনি বিমানবন্দরে অবতরণ করবেন। তাকে গ্রহণ করার জন্য, স্বাগত জানানোর জন্য জাতীয়তাবাদী দল বিএনপি এবং সরকারের উচ্চপদস্থ যারা রয়েছেন মন্ত্রী সহ তারা উপস্থিত থাকবেন, বিএনপি সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শারমিন, তুহি, আপনাকে ধন্যবাদ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুর রহমান তুহি। নথি পাঠানোর পর সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরতের বিষয়ে কিছু জানায়নি দুবাই সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্ঠানে তিনি জানান, ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও ফিরিয়ে আনতে আশাবাদী সরকার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে পুশিং ঠেকাতে সতর্ক রয়েছে বিজিবি। মাদক নির্মূলে আইন সংশোধন হচ্ছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। মাদক নির্মূল করা বর্তমান সরকারের অঙ্গীকার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পূর্বের আইন সংশোধন করা হচ্ছে। জানান, প্রতিটি জেলায় মাদক পরীক্ষাগার স্থাপন সহ মাদক নির্মূলে কর্মকর্তাদের দেয়া হবে আধুনিক অস্ত্র। উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধন, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সীমান্তে পুশিং ঠেকাতে সর্বোচ্চ অবস্থানে বিজিবি। সংযুক্ত আরব আমিরাত থেকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে এবং ভারত থেকে হাদি হত্যায় গ্রেফতারকৃত আসামিদেরকে দ্রুত সময়ে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইউই গভর্নমেন্টের ফেডারেল পুলিশ বেনজিরকে গ্রেফতার করার পরে যে ইমেইলে মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে, আমরা 3 দিনের ভিতরে তৈরি করে দিয়েছি। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। এর আগে মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীতে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।
গুমের শিকার পরিবারগুলোকে দীর্ঘদিনের লড়াইয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের পাশে দাঁড়ানো এবং গুম খুনের বিচার নিশ্চিতে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংলাপে এই প্রস্তাব দেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী আমলে গুম খুনের বিচার নিশ্চিত করবে বর্তমান সরকার, সেই সাথে ভুক্তভোগী পরিবারগুলোকে ভাতার আওতায় আনা হবে। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাতের নেতাকর্মী সহ গুমের শিকার হন অনেকে। ঘটে বিচার বহির্ভূত বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনাও। গুম ও নির্যাতনের শিকার সেসব পরিবারের পরিস্থিতি নিয়ে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংলাপের আয়োজন করে মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার। আমরা যারা গুম হয়েছে, পরিবার যারা সংকটের মধ্যে আছে, তাদের জন্য সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়। এ সময় গুমের শিকার ও তাদের পরিবারের সদস্যরা সে সময়কার বিভীষিকাময় পরিস্থিতি তুলে ধরেন। বলেন, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে আবারও গুম ফিরে আসবে, বাড়বে নিরাপত্তার ঝুঁকি। গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে গিয়ে নো রিপিটেশন, যাতে এই ধরনের ভয়ানক, এই ধরনের অমানসিক কাজ এই বাংলার মাটিতে তার কোনদিন যদি না হতে পারে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা। ভবিষ্যতে যদি এটা বন্ধ করতে হয় তাহলে ন্যায্য বিচারটি করতে হবে। 1 মাসের মধ্যে আপনাদের এই 101 গুম পরিবারের বিচার তদন্ত আমি শুরু করব। আলোচনায় অংশ নিয়ে গুম হওয়া পরিবারগুলোর দেখভালে সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এই গুম পরিবার, ক্রসফায়ারে যাওয়া পরিবারগুলোর জন্য একটা স্পেশাল সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে। চলতি বাজেটে গুমের শিকার ও পরিবারের সদস্যদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে ভুক্তভোগীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা নিশ্চিতে জোর দেন বক্তারা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে উদাসীন। জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। রাজধানীর আলফালা মিলনায়তনে জামায়াত ইসলামীর নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসের শুরার বৈঠক। এতে উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। আমরা একটা মানবিক সমাজ চাই, মানুষের বসবাসযোগ্য একটা বাংলাদেশ চাই। আমার শিশুর নিরাপত্তা চাই, সন্তানের নিরাপত্তা চাই, আমার মায়ের, বোনের, মেয়ের নিরাপত্তা চাই, ইজ্জতের নিরাপত্তা চাই। কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করতে চাই না। মাথা সোজা করা একটা জাতি হিসেবে আমরা দাঁড়াতে চাই। এর জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় দেশে কোনো পরিবর্তন আসেনি মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, দাবি আদায়ে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। 15.5 বছর এত জীবন, এত অর্থের পরে একটা সরকার গঠিত হয়েছে। এই সরকারের কাছে মানুষ ভিন্ন কিছু আশা করে। আমরা এই জাতিকে কথা দিচ্ছি, জাতির স্বার্থে সংসদের ভিতরে আমাদের ভূমিকা পরিচালিত হবে ইনশাআল্লাহ। এ সময় সরকারকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইতিবাচক সব কাজে বিরোধী দলের সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আজ পবিত্র আশুরা। 10 মহরমের এই দিনে কারবালার শোকাবহ ও হৃদয় বিতরক ঘটনা স্মরণ করছে মুসলমানরা। রাজধানীর হুসাইনি দালান ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। এতে অংশ নেন শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। এ সময় তারা ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ ইমাম হোসেন স্মরণে কালো পোশাক পরে খালি পায়ে মাতম করে। ইমদাদুল হকের ক্যামেরায় সাজ্জাদ জাহানের রিপোর্ট।
ইসলামিক গজলের করুণ সুরে শোকের মাতম ঢাকার রাজপথে। বুক চাপড়ে কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা স্মরণ করে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। ৬১ হিজরির এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার প্রান্তরে শহীদ হওয়ার স্মৃতি তুলে ধরা হয় এই তাজিয়া মিছিলে। ইমাম হুসাইন আজকে দিনে শহীদ হয়েছে, এটা আমরা শোক মিছিল করতেছি। মুসলিম জাতি একত্রিত হয়ে সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে থাকলে ইনশাআল্লাহ একদিন ইসলামের বিজয় হবে। শিশু থেকে বৃদ্ধ এই মিছিলে যোগ দেন কারবালার সেই ঘটনার স্মরণে। হাসান হোসেন শহীদ হয়েছিল, ওটার মিছিল। শোকের জায়গা এখানে হচ্ছে, আমরা সুন্নি, আমরা এখানে শোক পালন করতে আসছি। আপনারা যে আলামগুলো দেখছেন, এটা আসলে আমাদের একটা নিশান, আমাদের একটা প্রতীক। জিনিসটা আমরা ভিতর থেকে আন্তর থেকে আমরা এটা শ্রদ্ধা করি। পুরান ঢাকার হোসাইনি দালান থেকে শুরু হওয়া সবচেয়ে বড় এই মিছিলে রেওয়াজ অনুযায়ী অশ্বারোহী সৈন্যের উপস্থিতি ছিল। 6 মাসের শিশু আলী আসগর আলাইহিস সালামকেও তিনি কুরবানি করেছেন ইসলাম রক্ষার জন্য। সবাই মনে করে যে এই যুদ্ধ ছিল পানির জন্য, মূলত পানির জন্য নয়, এটা ইসলাম ধর্ম সমুন্নত রাখার জন্য এই যুদ্ধ। তাজিয়া মিছিলগুলো লালবাগ আজিমপুর হয়ে ধানমন্ডির জিগাতলায় গিয়ে শেষ হয়। 10ই মুহররম শুধু ইমাম হুসাইনের শাহাদাত বরণ নয়, পৃথিবীতে আদম আলাইহি ওয়াসাল্লামের আগমন এই দিনে। একই দিনে নূহ নবী ও তার ইমানদার সঙ্গীরা মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন। এই তাজিয়া মিছিল শুধু শোক বহন করে না, বহন করে কারবালার প্রান্তরে ইমাম হোসেনের অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবনে কাজে লাগাতে পারলে আসবে শৃঙ্খলা, শান্তি, প্রতিষ্ঠিত হবে ন্যায়। এমনটাই প্রত্যাশা করেন এখানে আসা আগতরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বকাপে রাতে লড়বে ইউরোপের দুই দল ফ্রান্স এবং নরওয়ে। আই গ্রুপে সেরা হওয়ার এই লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময় গ্রুপের অন্য ম্যাচে খেলবে সেনেগাল ও ইরাক। এছাড়া ভোর 6টায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও স্পেন। একই সময় কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিপক্ষে, আর সকাল 9টায় মিশরের মুখোমুখি হবে ইরান। একই সময় অপর ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বেলজিয়াম। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীতে মিলেছে এডিস মশার লার্ভা। 50% বাসাবাড়িতে এই লার্ভা পাওয়া যাচ্ছে বলে জানালেন ডেঙ্গু প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের প্রধান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। কোথাও লার্ভা পাওয়া গেলে জরিমানা সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঢাকায় বর্তমানে কিন্তু খুব অ্যালার্মিং অবস্থায় রয়েছে। গুলশান 7টা জায়গায় অভিযান চালিয়েছি, একটি রেস্টুরেন্ট সহ 3টা বাড়িতে আমরা লার্ভা পেয়েছি। তার মানে কিন্তু 50-র বেশি। তাহলে এইরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় যদি আমরা লার্ভার অস্তিত্ব পাই, এই ট্যাবলেটটা এটা যদি আমরা ইউজ করি কোনো ডিব্বা বা ইয়ের মধ্যে রেখে দেই পানির, 40 দিন কমপক্ষে ওখানে লার্ভা জন্মানোর কোনো সুযোগ থাকবে না। এটা আমাদের সিটি কর্পোরেশনের কাছে রয়েছে। চলতি সপ্তাহের কাঁচা বাজারে স্বস্তির আভাস মিলেছে। গত সপ্তাহের তুলনায় কমেছে বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম, বিশেষ করে পেঁয়াজ ও মুরগির দাম কমেছে। এছাড়াও দাম কমেছে বেগুন, পটল, ঢেঁড়সের মতো সবজি। ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আনন্দ সিনরি। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি 3 থেকে 5 টাকা কমেছে। তবে আলুর ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র, কেজিতে প্রায় 5 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। তবে দাম কমেছে বেগুন, পটল, ঢেঁড়সের মতো সবজির। এছাড়া অধিকাংশ সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। যে দামে পেঁয়াজ এবার যে গৃহস্থ একটু লস হইতাছে, এখন বর্তমানে ব্যস্ত যে 37 টাকা কেজি, 190, 100 এরকম ছিল, আর এখন হলে 120, 110। সবজির বাজারে অস্থিরতা টমেটোতে। সরবরাহ কম থাকায় কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বেড়েছে কাঁচামরিচের দামও। গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় 20 টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। আর ইন্ডিয়ানটা এলসি 240 থেকে 220 টাকা কেজি, তারপর গাজর আছে চায়না 100 টাকা কেজি, তারপর লাউ 50-60 টাকা, লতি হইলে আমরা 50-60। আমরা তো জব করি, সপ্তাহে একদিন আসে শুক্রবারে, আসে হঠাৎ করে দেখি যে 40 টাকা বেড়ে গেছে। একটু সহনীয় আছে, বিশেষ করে গ্রিন ভেজিটেবল, সবুজ এগুলো সবজিগুলো আর কি। অন্যদিকে ডিম ও গরুর মাংসের বাজার স্থিতিশীল। তবে মুরগির বাজারে এসেছে স্বস্তি। ব্রয়লার মুরগি কেজি প্রতি 155 টাকা থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে।
পাশাপাশি সোনালী মুরগির দামও কেজিতে প্রায় 20 টাকা কমেছে। সোনালীটা আপনার গ্যাসের সপ্তাহ থেকে কিছুটা কমছে, আর ব্রয়লারটা 5 টাকা গ্যাস সপ্তাহ থেকে বাড়ছে। কমছে, কিন্তু বাজারের জিনিসপত্রের দাম বাড়ে নাই, কমছে। সব মিলিয়ে চলতি সপ্তাহের কাঁচা বাজারে স্বস্তির পাল্লাটাই কিছুটা ভারী। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতে নিত্যপণ্য আরও সহনশীল হয়ে উঠতে পারে বলে আশা ক্রেতা ও ব্যবসায়ীদের। আনন্দ তাসিন রি, এটিএন বাংলা, ঢাকা। দেশে হামির উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো 702 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মারা যাওয়া এই 4 শিশুর হামের উপসর্গ ছিল। এ সময় 869 শিশুর মধ্যে রোগের লক্ষণ দেখা গেছে। এছাড়া 107 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 6 শিশুর মৃত্যুর দায়ে হাসপাতাল বন্ধ করা হলে হামে প্রায় 700 শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করবেন না এমন প্রশ্ন রেখেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীর ভাটারায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণে তিনি এসব কথা বলেন। সেলিম অভিযোগ করেন, সরকার চিকিৎসা ব্যবস্থা নিয়েও রাজনীতি করছে। দুর্ঘটনাক্রমে বা ভুল চিকিৎসার কারণে, যে কারণেই হোক, যদি 8 দিন হাসপাতালের 6 শিশু হত্যার জন্য, মারা যাওয়ার জন্য তাদের সার্টিফিকেট বাতিল হয়, তাইলে 683 জন মানুষ মারার অভিযোগে বা মানুষ মরে যাওয়ার ব্যর্থতার অভিযোগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী কি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন? এবারে খেলার খবর। ক্রিয়াঙ্কুরে তৃণমূলের জোয়ার আনতে আবারও শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। আগামী 1 জুলাই থেকে দ্বিতীয় মৌসুমে নিবন্ধন শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার এবং ওয়াটার পোলো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি বলেন, সেপ্টেম্বরে মাঠে করাবে ইউনিয়ন পর্যায়ের খেলা। 12 থেকে 14 বছর বয়সীরা অংশ নেবে ফুটবল, ক্রিকেট, সাঁতার সহ বিভিন্ন ইভেন্টে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তরুণদের মাঠে ফেরাতে এবং মাদক প্রযুক্তি আসক্তি কমাতে এই উদ্যোগ নিয়েছে সরকার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে চীন। গ্রেট হলের বৈঠকে তারেক রহমানকে শি জিনপিং এর আশ্বাস। মিয়ানমারকে যুক্ত করে ইকোনমিক করিডোরের প্রস্তাব। সাবেক আইজিপি বেনজিরের ফেরতের বিষয়ে কিছু জানায়নি দুবাই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুশিন ঠেকাতে সতর্ক বিজিবি। গুম খুনের বিচার নিশ্চিতে প্রতিশ্রুতি মির্জা ফখরুলের। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ বিরোধী দলীয় নেতার। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে উদাসীন বলে ক্ষোভ প্রকাশ। প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি। পবিত্র আশুরায় রাজধানী সহ বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল। কারবালার হৃদয় বিদারক ঘটনা স্মরণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।